বাবার বাড়ি পৌঁছাতে সন্ধ্যা নেমে এলো। মা দরজা খুলে ভূত দেখার মতো চমকে উঠল। আমতা আমতা করে বলল, কোনো সমস্যা হয়েছে কি? আপনি এই সময় সানজিদাকে নিয়ে এলেন, ও কোনো সমস্যা করেনি তো আবার? না, ও কিছু করেনি। তাহলে আপনাদের দেখতে চাইছিল তাই নিয়ে এলাম। দুদিন থেকে আবার ফিরে যাব, আশা করি সমস্যা হবে না। মা মেকি হাসি দিল। দরজার সামনে দিয়ে সরে দাঁড়িয়ে তরল গলায় বললেন, না না, সমস্যা হবে কেন? বলে আসলে প্রস্তুতি নিতে পারতাম, এই আর কি। সমস্যা নেই, আলাদা করে কোনো প্রস্তুতি নিতে হবে না। মা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আমাদের বসতে বলে বাবাকে ডাকতে ডাকতে ভেতরের ঘরের দিকে চলে গেল। শ্বশুর আব্বু সোফায় বসে পড়লেন আর আমি নিজের ঘরে চলে এলাম। ধুলো ময়লা জমে ঘরটা একেবারে থাকার অনুপযোগী হয়ে গিয়েছে। আমি চলে যাওয়ার পরে বোধহয় কেউ এই ঘরে পাই রাখেনি। বোরকা হিজাব খুলে খাটের ওপর রেখে তোয়ালে খুঁজতে লাগলাম, কোথাও নেই। কি আর করার, একটা ওড়না হাতে বাথরুমে ঢুকে পড়লাম। গোসল করতে পারলে খুবই ফ্রেশ লাগতো, কিন্তু ঠান্ডা লাগতে পারে। হাত মুখ মুছে ওড়নাটা দরজার উপর মেলে দিয়ে বিছানা ঝাড়তে শুরু করলাম। ইস, কত ধুলা পড়ে গেছে। এরপর ঘর ঠিকঠাক করে শুয়ে পড়লাম। আসতে তেমন কষ্ট হয়নি, তবুও খুব ক্লান্ত লাগছে। মা বাবা কেউ আমার খোঁজ করতে আসেনি, সবাই শ্বশুর আব্বুকে নিয়ে ব্যস্ত। ওপাশে শ্বশুর আব্বুর যত্ন আত্মীর ত্রুটি হচ্ছে বলে মনে হয় না। গিয়ে দেখে আসতে পারলে ভালো হতো, কিন্তু গেলাম না আর। আচ্ছা, চিঠিটা নীরবের হাতে পড়েছে তো? কথাটা মনে হওয়ায় খুব বিব্রত বোধ করলাম। পরক্ষণেই মনে হলো এখানে বিব্রত হওয়ার তো কিছু নেই। সকালের মিষ্টি রোদ চোখে মুখে লাগছে। পূর্ব দিকের জানালাটা খোলা ছিল। কিছু সময় রোদের উত্তাপ অনুভব করলাম, মন্দ লাগছে না। এই মুহূর্তে কোনো কবির চোখে পড়লে সে নিশ্চয়ই বিষয়টা নিয়ে কবিতা লিখে ফেলতেন। আমি কোনো কবি নই, আমার হাতে ছন্দ লেখা হয় না, তাই এইসব ভাবা বৃথা। হয়তো আর কিছু সময় এইভাবে শুয়ে থাকতাম, কিন্তু মায়ের ডাকে বিছানা ছাড়তে হলো। হাই তুলতে তুলতে দরজা খুললাম। নবাবজাদাদের মতো শুয়ে আছেন কেন ম্যাডাম? এদিকে এসে একটু সাহায্য করুন, ফ্রেশ হয়ে আসছি। মা আর কিছু না বলেই চলে গেলেন। হাত মুখ ধুয়ে শাড়ি পাল্টে নিলাম। ঘরে বেশ কিছু থ্রি পিস আছে, তবে শাড়ি পরতে ইচ্ছে হলো। চুলগুলো নিচু করে খোঁপা করে নিলাম। কপাল পর্যন্ত কাপড় টেনে বাইরের দিকে রওনা হলাম। বেশিরভাগ কাজ রান্নাঘরের, তবে উঠান থেকে কয়েকটা লেবু পাতা নিয়ে আসি। চায়ের ভেতর লেবু পাতা দিলে বেশ সুন্দর গন্ধ ছড়ায়। প্রতি চুমুকে আলাদা একটা তৃপ্তি পাওয়া যায়। 3 কাপ চা নিয়ে বসার ঘরে গেলাম। যদিও বসার ঘরে শ্বশুর আব্বু আর বাবা বসে গল্প করার কথা, কিন্তু আমার ধারণা ভুল। শ্বশুর আব্বু আর বাবার সাথে সুদর্শন এক যুবক বসে হাসি মুখে দুজনের সাথে গল্প করছে। চোখ বন্ধ করলে ভেসে ওঠে খোলা মাঠ, সবুজ ঘাসের চাদর বিছানো, চাঁপা ফুলের মিষ্টি গন্ধ নাকে লাগছে। খুব জোরে বৃষ্টি নামবে। কেউ ছাতা নিয়ে এগিয়ে আসছে। ভিজে যাবেন, এই ছাতার নিচে আসুন, আমি আপনার অপেক্ষায় আছি বহুকাল ধরে। বাবার ডাকে কল্পনা থেকে বেরিয়ে এলাম। ছেলেটার দিকে চায়ের কাপ বাড়িয়ে দিয়েছি। এ কি, আমার হাত কাঁপছে কেন? যথাসম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করলাম, পাছে বাবা কিছু বলে বসে। চা দেওয়া শেষে রান্নাঘরে চলে এলাম। মায়ের সাথে রান্না করতে হবে। তখন হঠাৎ অমন অনুভব করছিলাম কেন? প্রেমে পড়লে নাকি এমন অনুভূতি হয়, যখন কাউকে প্রচন্ড রকমের ভালো লাগে। লোকটার চেহারা মনে দাগ কাটার মতো। জোড়া ভ্রু, চাপ দাড়ি, শ্যামলা বর্ণ, সবকিছু মিলে অদ্ভুত সুন্দর। যার দিকে ভুল করে চোখ পড়ে গেলে দ্বিতীয়বার তাকাতে ইচ্ছে করবে। কি সব ভাবছিস বসে বসে? তাড়াতাড়ি কর। সকালের নাস্তা কি দুপুরে খাবে সবাই? এই তো রুটি বানানো শেষ। আর কি করব? একটু পায়েস রান্না কর। ছেলেটা পায়েস খেতে খুব ভালোবাসে। কোন ছেলে মা? বাবা তো পায়েস খায় না তেমন, আর শ্বশুর আব্বুরও ডায়াবেটিস। তোরও যা বুদ্ধি! তোর বাবা শ্বশুর এরা কি ছেলে আছে এখনো? বড় আপার ছেলে এসেছে, আগে কখনো এই বাড়িতে আসেনি। আমাকে নিজের মায়ের মতো সম্মান করে। ওহ আচ্ছা, কথা না বলে কাজ কর। বেলা 8টা বাজে। তাহলে বসার ঘরে যাকে দেখলাম সে বড় খালার ছেলে। খুব সুন্দর উনি। পায়েস রান্না শেষের পথে। তখন থেকে ওনার কথাই ভাবছি। কি নাম হতে পারে লোকটার? বিবাহিত নারীর পরপুরুষের ভাবনায় ডুবে থাকা একদম অনুচিত, অন্যায় কাজ। নীরবের সাথে সম্পর্ক স্বাভাবিক থাকলেও কি আমি এভাবে ভাবতাম? কিছু মানুষ অদ্ভুত ক্ষমতার অধিকারী হয়, তাদের দেখে অন্যরা নিজের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। মা সবাইকে খাবার পরিবেশন করছে, ওনাদের নিজের হাতে খাওয়াতে চায়। আমি রান্নাঘর পরিষ্কার করে গোসলে যাব। গোসলের পর খুব ফ্রেশ লাগে। ফ্যানের নিচে চুল খুলে বসে থাকা যায়। বাতাসে চুল ওড়ে, কিছু চুল কপালে লেপ্টে থাকে। আপনি বুঝি বিয়েতে ভয় পান? পুরুষালী গলায় সামনের দিকে তাকালাম। উনি দাঁড়িয়ে আছে। কেমন অস্বস্তি লাগতে শুরু করলো। লোকটা অনুমতি না নিয়ে খাটের পাশে বসে পড়ল। মুচকি হেসে বলল, আপনি তো সানজিদা, তাই না? জি আমি। শুনেছি আপনি বিয়েতে রাজি ছিলেন না। আমি বিয়েতে রাজি ছিলাম না এই কথা আপনি কি করে জানেন? খালাম্মা বলেছিল। শেষ পর্যন্ত তো আমাকে কল দিয়ে বোঝাতে বলল ছেলে নাকি খুব ব্যস্ত, কথা বলার সময় নেই। আপনার কথার মানেটা ঠিক বুঝলাম না। বিয়ের আগে আপনি হবু বর ভেবে যার সাথে কথা বলেছিলেন সে লোকটা আমি। খালাম্মা আমাকে আপনার হবু বর হিসেবে কথা বলতে বলেছিল। কি কি বলতে হবে তাও বুঝিয়ে দিয়েছিল। তবে আমি বেশি কিছু কথা বাড়িয়ে বলেছিলাম। আপনার কণ্ঠ খুব চমৎকার। চমকে উঠলাম। বিয়ের আগে নীরব ভেবে যে লোকটার সাথে কথা বলেছি সে নীরব না, এই
লোকটা। বিয়ের পরে অবশ্য বুঝেছিলাম সেদিন নীরবের সাথে আমার কথা হয়নি। নীরবের গলার স্বর অমন গম্ভীর নয়, কিছুটা বাচ্চাদের মতো। কিন্তু মা কেন এই লোকটাকে দিয়ে কথা বলাবে? হয়তো বিয়েতে রাজি করানোর জন্য। নীরবের কণ্ঠ শুনলে ওদের চালাকি ধরে ফেলতাম। বয়সে ছোট বলে সমস্যা শুরু করতাম, তখন আবার ঝামেলা হতো। তবে কি বাবা মায়ের কাছে বোঝা হয়ে গিয়েছিলাম, নাকি অন্য কোনো কারণ আছে? কি হলো, চুপ করে আছেন যে? না, এমনি। আজ আপনাকে দেখে আফসোস হচ্ছে। সত্যি যদি সেদিন হবু বর হতাম। মাসখানেক হলো আমার বিয়ে হয়ে গেছে। শ্বশুর বাড়িতে ছিলাম, বাবা মায়ের সাথে দেখা করতে এসেছি। হ্যাঁ, খালার কাছে শুনেছি আপনি স্বামী সংসার নিয়ে খুব সুখে আছেন। তবে আজ থেকে আমার সুখের দিন শেষ, হয়তো আর ভালো থাকা হবে না। ঠিক বুঝতে পারলাম না। যতটা অবুঝ আপনি সাজেন ততটা অবুঝ আপনি নন। লোকটা উঠে চলে গেল। হঠাৎ এমন কেন লাগছে? গলা শুকিয়ে গেছে, নিঃশ্বাস ঘন হয়ে আসছে। যাই একটু পানি খেয়ে আসি। ঘরের কোথাও পানি নেই। কি যন্ত্রণা! এখন টিউবওয়েল থেকে পানি আনতে হবে। কলস নিয়ে কলপাড়ের দিকে হাঁটতে শুরু করলাম। টিউবওয়েল বেশ দূরে, বাগানের ওদিকটায়। প্রয়োজন ছাড়া কেউ সেদিকে যায় না। হেঁটে যেতে মিনিট চারেক সময় লাগে। সত্যি করে বলেন তো, কি মতলব আপনার? সঞ্জিতাকে নিয়ে এই বাড়িতে আসার কারণ কি? মাটির দিকে তাকিয়ে হাঁটছি, কেমন শাওলা পড়ে গেছে সব দিকে, পিচ্ছিল হয়ে আছে। হঠাৎ বাবার গলায় সামনের দিকে তাকালাম। টিউবওয়েলের ওপাশে বাবা আর শ্বশুর আব্বু দাঁড়িয়ে। হাসনাহেনা ফুল গাছটার জন্য দূর থেকে চোখে পড়ছিল না। বাবা কি বলতে চাইলো? আমাকে এই বাড়িতে নিয়ে আসতে কোনো মতলব লাগবে কেন? কিছুক্ষণ দাঁড়িয়ে যায়, কথাগুলো শোনা গুরুত্বপূর্ণ। শ্বশুর আব্বু বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছে, শান্ত চেহারা। বাবার কপাল কুঁচকানো, চিন্তার ভাঁজ পড়েছে। আপনার মেয়ে আপনাদের দেখতে চেয়েছিল, তাই নিয়ে এসেছি। এর বাইরে কোনো মতলব নেই। বলেছিলাম ওকে এই বাড়িতে আসতে দিবেন না, কিন্তু আপনি তো মশাই নিজেই সাথে করে নিয়ে এসেছেন। শ্বশুর আব্বু শান্তভাবে পকেটে হাত ঢুকালো। 1000 টাকার একটা বান্ডিল আব্বুর হাতে ধরিয়ে দিয়ে বলল, কাজ শেষ না হওয়া পর্যন্ত এমন আসা যাওয়া থাকবে। এর জন্য আলাদা পারিশ্রমিক পাবেন। সবকিছু এত সহজে সম্ভব হয় না। বাবা আর কিছু না বলে টাকাগুলো পকেটে রেখে দিল। দাঁড়াতে পারছিলাম না। মনে হচ্ছিল পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। এইসবের মানে কি? বাবা কি আমায় বিক্রি করে দিয়েছে? কি কাজের জন্য আমাকে ওনারা ছেলের বউ করেছে? ইচ্ছে করছে দৌড়ে গিয়ে বাবাকে প্রশ্ন করি, এসব কি সব বলছেন আপনি? কিন্তু কিছু বুঝতে পারলাম না। এলোমেলো পায়ে ঘরের দিকে হাঁটা ধরলাম। ঘর পর্যন্ত পৌঁছতে পারবো তো, নাকি এইখানেই পড়ে যাব? শরীরটা অবশ্যই আসছে কেন? কিসের এত জড়তা আমার? কিসের এত ভয়? আপনাকে এমন দেখাচ্ছে কেন? শরীর খারাপ নাকি? চোখের সামনে উনি দাঁড়িয়ে আছে। অস্পষ্ট গলায় বললাম, আমাকে রুম পর্যন্ত দিয়ে আসবেন, শরীরটা বড্ড খারাপ লাগছে। লোকটা আমার হাত ধরে ঘর পর্যন্ত দিয়ে এলো। আমি ওনার কাছে সাহায্য চেয়েছি ঠিক, তবে এতটা ভাবতে পারিনি। ছোটবেলা থেকে একটা অসুখ আছে, প্রচন্ড ভীতু আমি। যে কোনো ব্যাপারে অতিরিক্ত রিয়াক্ট করে ফেলি। বাবা ডাক্তারও দেখিয়েছে, কিন্তু লাভ হয়নি। সামান্য কিছু হলেও মস্তিষ্কে খুব বেশি প্রভাব পড়ে। বিছানার এক কোনায় কপাল চেপে বসে আছি। আমাকে স্বাভাবিক হতে হবে, অনেক প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। উনি এক গ্লাস পানি আমার দিকে এগিয়ে দিলেন। কোমল গলায় বললেন, পানি খেয়ে নিলে কিছুটা ভালো লাগবে। ধন্যবাদ, কিন্তু ঘরে তো পানি ছিল না, কোথায় পেলেন? টিউবওয়েল থেকে নিয়ে এসেছি, এজন্য তো দেরি হলো। পানি খেয়ে কিছু সময় বিশ্রাম করুন। এক নিঃশ্বাসে সবটুকু পানি শেষ করে গ্লাসটা বিছানার কোনায় রেখে দিলাম। কিছু সময় ঘুমানো দরকার। ঘুমালে মস্তিষ্ক স্বচ্ছ হয়। বেলা 12টা। সূর্যের তাপে পৃথিবীর উত্তাপ বাড়ছে। গরমে সারা শরীর ভিজে একাকার। সকালে গোসল করেছিলাম, এখন আবার গোসল করতে পারলে খুব ভালো লাগতো। ঘুমানোর কারণে বেশ ভালো লাগছে। জীবন নদীর মাঝখানে দাঁড়িয়ে আছি। কিনারা খুঁজতে হবে, নয়তো ডুবতে হবে। বিয়ের পেছনে খুব বড় রহস্য লুকিয়ে আছে। বাবা আমাকে বিক্রি করে দেয়নি তো? দিদি ভাই, বিয়ে হয়ে তো বুড়িটাকে ভুলেই গেছিস। আরে দাদি, তুমি কখন এলে? দরজায় দাঁড়িয়ে কেন? ভেতরে এসো। এসেছি, বেশ কিছুক্ষণ হয়েছে। তুই ঘুমাচ্ছিলি তাই বিরক্ত করিনি। ভালো হয়েছে। খেয়েছো কিছু? চা করে দিব? ব্যস্ত হতে হবে না, এখানে আমার পাশে বসতো, কয়েকটা কথা বলি। তোমাকে খুব খুশি লাগছে। কি হয়েছে? তোর বিয়ে হয়েছে, সংসার হয়েছে, শুনেছি স্বামীর সাথে খুব ভালো আছিস। তোর শ্বশুর আবার তোকে নিয়ে বেড়াতে এসেছে। এইসব দেখলে মন ভরে যায়। আজ কিন্তু আমার কাছে ঘুমাবে। হ্যাঁ বাপু, হ্যাঁ ঘুমাবো। ও কি, বৌমা আবার তোকে ডাকাডাকি করছে কেন? কি করে বলি বলো তো? গিয়ে দেখছি, হয়তো দুপুরে রান্না করতে হবে। আচ্ছা যা দেখ গিয়ে। আর ভালো লাগে না। এই দেখো, বাচ্চাদের মতো করছো কেন? আজ সারা রাত তোমার সাথে গল্প করব। এখন যাই। দাদিকে রেখে মায়ের কাছে গেলাম। খুব খুশি লাগছে। একমাত্র দাদির কাছে থাকলেই নিজেকে নিরাপদ মনে হয়। মা বাবা তো কথায় কথায় রাগারাগি করে। বিয়েতে রাজি হচ্ছিলাম না বলে মা খুব মেয়ে ছিল। দুপুরের জন্য পোলা গোশত রান্না করতে হবে। সবকিছু গুছিয়ে রান্না শুরু করলাম। কড়াইয়ের দিকে তাকিয়ে কিছু একটা ভাবছি, কিন্তু কি ভাবছি বুঝতে পারছি না। কোনো রহস্য লুকিয়ে আছে জীবনে? রহস্য উন্মোচন হলে নিজেকে সামলাতে পারবো তো, নাকি কোনোদিন জানতেই পারবো না কি লুকিয়ে আছে 24 বছরের জীবনে। আসসালামু আলাইকুম। আপনাদেরকে এতক্ষণ প্রদীপের নিচে আমি গল্প থেকে কিছু অংশ পড়ে শোনাচ্ছিলাম, আর এই সুন্দর গল্পটা লিখেছেন ফারহানা কবির মানাল। গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর পরবর্তী অংশ খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফিজ।